প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও চলে এলাম উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে। বন্ধুরা, তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায় থেকে সাধারণত দুটি উদ্দীপক থাকে। তো একটি হলো সংখ্যা পদ্ধতি আর আরেকটি হলো ডিজিটাল ডিভাইস। তো আজ আমরা এখানে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো এসো এক নজরে সংখ্যা পদ্ধতি দেখে নেওয়া যাক। আমাদের প্রথম টপিকস হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাস এটা কিন্তু সিলেবাসে রয়েছে, কাজেই এটা তোমরা একটু দেখে নিও, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে এখান থেকে কিন্তু মাঝে মাঝে এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তো বন্ধুরা, এরপরের টপিক হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির কাকে বলে, অর্থাৎ এটা সংজ্ঞা এবং অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এখানে আমি 3টি স্টার দিয়েছি, কাজে এটা খুব ভালোভাবে পড়বে। এরপর হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, অর্থাৎ সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, তারপরে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় থাকে। তো এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে, কাজে এগুলো তোমরা একটু ভালোভাবে বুঝতে হবে। সংখ্যা পদ্ধতির বেজ। তো সংখ্যা পদ্ধতির বেজ এখানে আমি 3টি স্টার দিয়েছি, এখানে আমি 4টি স্টার দিব। এটা খুবই ইম্পর্টেন্ট। এই সংখ্যা পদ্ধতির বেজ কাকে বলে, এই সংখ্যাটি কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তো এরপরে হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখান থেকে কিন্তু একটি উদ্দীপক থাকে বন্ধুরা। তো কাজেই এটা এইখানে সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপরে 12টি নিয়মের অঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 12টি নিয়ম রয়েছে। এই 12টি নিয়মের অঙ্ক যদি তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো, তো আশা করি যে তোমরা এখান থেকে আনসার করতে পারবে। তো আমার এই ভিডিওতে আমি কিন্তু এই 12টি নিয়ম খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবে। তো এরপরে হলো বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ। তো এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন থাকে। তো তোমরা এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ বিয়োগগুলো ভালোভাবে করবে। এই ভিডিওতে কিন্তু আমি সেগুলো সুন্দরভাবে অতি অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এরপর হলো চিহ্নযুক্ত সংখ্যা। তো চিহ্নযুক্ত সংখ্যা হতে পারে প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। তো এখান থেকে কিন্তু সাধারণত এমসিকিউ প্রশ্ন আসে বিভিন্ন ধরনের। এরপর হলো 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করা। দেখো এখানে আমি লিখে রেখেছি, এখান থেকে একটি উদ্দীপক থাকতে পারে। কাজেই 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করা, এটি কিন্তু তোমরা খুব ভালোভাবে একটু শিখে নেবে। আমি এই ভিডিওতে পরবর্তীতে বিস্তারিতভাবে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। তো এরপরে হলো কোড, বিসিডি কোড, ইবিসিডি, আইসি কোড, আলফানিউমেরিক কোড, আস্কি কোড, ইউনিকোড। তো এখান থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন থাকে, তবে জ্ঞান এবং অনুধাবন প্রশ্ন কিন্তু অনেক সময় থাকে, কাজেই এটাও তোমরা ভালোভাবে দেখবে। এই ছিল আমাদের এক নজরের সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা আসো বিস্তারিতভাবে এগুলি সম্পর্কে একটু আলোচনা করি। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাস, এটা আমি আগেই বলেছি যে এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকলেও থাকতে পারে, তবে এই টপিক খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো আমাদের পরবর্তী টপিক হলো সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 ধরনের, পজিশনাল এবং নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হতে পারে 4 ধরনের, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এগুলো সাধারণত কিন্তু এমসিকিউতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, কাজে এগুলো ভালোভাবে তোমরা দেখে রাখবে। এরপর হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মানও থাকে, যেমন ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপর হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো শুধু নিজস্ব মান থাকে, কোনো স্থানীয় মান থাকে না, সেগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন রোমান সংখ্যা আমরা যেটা সাধারণত অনেক সময় ব্যবহার করে থাকি, এটা কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির বেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির বেজ কাকে বলে। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলে। যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাই ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 2টি অঙ্ক ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয়, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ বি সি ডি ই এফ 6টি, মোট 10 এবং 6 অর্থাৎ 16টি অঙ্ক ব্যবহার করা হয়, সেই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন তোমরা 1 থেকে 40 পর্যন্ত ডেসিমাল সংখ্যাগুলো সমকক্ষ বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যাগুলো তৈরি করবে, তখন কিন্তু তোমাদের এই
বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাগুলো সম্পর্কে একটি মোটামুটি ধরনের একটি মানে পরিষ্কার একটি ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ডেসিমেলে 0 থেকে 30 পর্যন্ত আমি এখানে লিখে রেখেছি। তো এগুলো এখন আমি বাইনারিতে কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি তোমাদের। যেমন বাইনারিতে হবে প্রথমে 0 হবে, তারপরে এটি হলো 1, তারপরে হবে তোমার একের পরে, যেহেতু বাইনারিতে আর কোনো অঙ্ক নেই কাজেই আমরা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় আমরা লিখতে হবে, অর্থাৎ 10। এরপরে আমরা এরপরের সংখ্যাটি হবে 11, আর এরপরের সংখ্যাটি হবে হলো 100, অর্থাৎ আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় চলে যাব, যেহেতু 11 হলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপরে আমরা লিখব 101, এরপর লিখব 110, এরপর লিখব 111। এটা হলো বাইনারিতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এরপরে আমরা লিখব তখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 1000, তারপরে লিখব 1001, তারপরে হলো 1010। তো এগুলো আমি আর লিখে দিতে চাচ্ছি না, তোমরা আশা করি বাকিগুলো লিখতে পারবে। তো এরপরে হলো অক্টালে আমরা কিভাবে লিখব, দেখো 0 1 2 3 4 5 6 7। দেখো 7 সংখ্যাটি, এরপরের সংখ্যাটি কত? এরপরের সংখ্যাটি হবে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যেহেতু 7 হলো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কাজে এরপরে হবে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। এরপরে হবে 11 12 13 14 15 16 17 এবং এরপরে হবে কত? 20। দেখো ডেসিমেলের 16 আর অক্টালের 20। এইভাবে কিন্তু আমরা লিখতে থাকবো। তো তোমরা আশা করি 40 পর্যন্ত নিজেরা লিখতে পারবে। তো যারা সমস্যা হবে তারা অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে হেক্সাডেসিমেল 0 1 2 3 8 9। তারপরে হলো আমরা জানি 9 এর পরে একটি অঙ্ক রয়েছে, সেটি হলো A B C D E F। আচ্ছা, F হলো হেক্সাডেসিমেলের 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কাজেই আমরা এখন হেক্সাডেসিমেলের 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরপরে লিখব। তারপর হবে 11 12 13 14 15 16 17 18 19 1A 1B 1C 1D 1E 1F। তারপরে হলো কত? তারপরে হবে 20, তারপর 21 22। এইভাবে আমরা কিন্তু লিখব। অঙ্ক কি? সংখ্যা গঠন করার জন্য যেসব মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হলো অঙ্ক। তো যেমন মনে করো আমি একটি সংখ্যা লিখছি 769, আমরা এটাকে বলছি 769, অর্থাৎ 769। তো এখানে এই 7 6 এবং 9 এগুলো হলো এক একটি অঙ্ক। বিট বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে। যে সংখ্যা পদ্ধতির বেস 10 তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির বেস 2 তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির বেস 8 তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির বেস 16 তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। সংখ্যার রূপান্তরের 12টি নিয়মের প্রথম নিয়মটি হলো ডেসিমাল থেকে বাইনারি। 28.65 এর 2টি অংশ, একটি হলো পূর্ণাংশ, একটি হলো ভগ্নাংশ। পূর্ণাংশটিকে 2 দ্বারা ভাগ করে আমরা এটির বাইনারি নির্ণয় করব, আর ভগ্নাংশটিকে আমরা 2 দ্বারা গুণ করে এর বাইনারি রূপ বের করব। তো 2 দ্বারা যদি 28কে ভাগ করি আমরা, তাহলে কি পাই? 2 দিয়ে ভাগ করলে 14 বার যায়, 14 দোকানে 28, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে হলো 0। এরপরে আবার এই 14কে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে আমাদের যাবে হলো 7 বার, 7 দোকানে 14, তাহলে অবশিষ্ট কিছু নাই, অর্থাৎ 0। আবার এই 7কে 2 দ্বারা ভাগ করব, 7কে 2 দ্বারা ভাগ করলে 3 দোকানে 6, অবশিষ্ট থাকবে হলো 1। আবার এই 3কে 2 দ্বারা ভাগ করব, 2 1 2, অবশিষ্ট থাকবে হলো 1। আবার এই 1কে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা 1কে ভাগ করলে 2 0 0, 0 বার যাবে, অবশিষ্ট থাকবে কিন্তু 1। তো আমরা এখানে এইভাবে একটি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিব। নিচে হলো MSB আর উপরে হবে LSB। MSB মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর LSB মানে হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো 28 এই ডেসিমাল সংখ্যাটির বাইনারি রূপ হবে তাহলে 11100, 11100। এই
পরীক্ষাতে যদি শুধু পূর্ণাংশ আসে তাহলে এটি কিন্তু উত্তর হবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র পূর্ণাংশ আসার সম্ভাবনাই বেশি, কাজে এই অংশটি ভালোভাবে শিখবে। এরপর হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটিকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব, এক্ষেত্রে 2 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তো এখানে আমরা যদি 0.65কে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 1.30। এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা 0.60। এখানে আমরা ভগ্নাংশটিকে ডান পাশে লিখব এবং পূর্ণাংশটিকে আমরা এই পাশে বাম পাশে লিখব। আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে 1.20। তো এইভাবে আমরা দেখব যে এইখানে কখন 0 হয়। এখানে যখন 0 হয়ে যাবে তাহলে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কখনোই 0 হওয়ার সম্ভাবনা নেই। কাজেই এক্ষেত্রে আমরা 3 বার 4 বার অথবা 5 বার করেই আমরা শেষ করে ফেলবো। তো আমি এখানে 3 বার করছি, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা একটা তীর চিহ্ন দিব উপর থেকে নিচের দিকে। উপরে থাকবে MSB এবং নিচে থাকবে LSB। তাহলে এই 0.65 এটির ডেসিমেল রূপের বাইনারি রূপ হবে হলো উপর থেকে 1 0 তারপর এই 1, তারপর আমরা এখানে ডট 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 দিব। কারণ হলো কি আমাদের কিন্তু অঙ্কটি এখানে শেষ হয়ে যায়নি। এখানে তোমরা খেয়াল রাখবে যে এখানে অবশ্যই কিন্তু একটি দশমিক বসাতে হবে। অনেকের খেয়াল থাকে না, খেয়াল না থাকলে কিন্তু অঙ্কটি ভুল হবে। তো এখন আমাদের পূর্ণাঙ্গ রেজাল্টটি হবে হলো 28.65 বেস 10 ইকুয়াল টু হবে 11100.101 ডট ডট ডট। আমাদের দ্বিতীয় নিয়মটি হলো ডেসিমাল থেকে অক্টাল নির্ণয়। তো এখানে 28.65 ডেসিমেলে আছে, এটাকে আমরা কিভাবে অক্টালে রূপান্তর করব। তো এই ক্ষেত্রে যেহেতু অক্টালের বেজ 8, তা কাজেই আমরা এখানে 28কে 8 দ্বারা ভাগ করব। তো 8 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে হবে 3 8 24, তাহলে অবশিষ্ট থাকবে 4। এরপরে হলো 8 দিয়ে আবার 3কে ভাগ করব, 8 0 0, অবশিষ্ট হলো 3। তো আমরা খেয়াল রাখবো যে এখানে যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো এটা হলো MSD মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর একেবারে উপরে থাকবে LSD অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এখানে 28 ডেসিমেল এর অক্টাল রূপ হবে 34। নিচে থেকে উপরের দিকে আমরা লিখব 334 বেস 8। আর এখানে 0.65 এর অক্টাল রূপ আমরা বের করব কিভাবে, এখানে আমরা 8 দিয়ে গুণ করব। তো এখানে 8 দিয়ে যদি আমরা গুণ করি আমরা পাই 5.20। আবার যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 1.60। আবার যদি 8 দিয়ে গুণ করি তাহলে পাবো 4.80। 8 দিয়ে গুণ করলে হবে 6.40। তো দেখতেই পাচ্ছ যে এখানে কোনোভাবেই এই অংশে 0 হবে না, কাজেই আমরা কয়েকবার করার পর সেটা আমরা শেষ করে ফেলব। তো এখানে আমরা এইভাবে একটি তীর চিহ্ন দিব এবং এখানে লিখব MSD আর এখানে লিখব LSD, অর্থাৎ এটি হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এই দিকে হলো আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এখানে যে রেজাল্টটি হবে 0.65 বেজ 10, এটা হবে হলো 0.5146 ডট ডট ডট, এটার হলো বেস 8। তো এটাকে আমি পূর্ণাঙ্গ রেজাল্টটি যদি লিখি তাহলে আমরা লিখব 28.65 বেস 10 ইকুয়াল টু এখান থেকে লিখব 34 ডট 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 বেস 8। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এরপর হলো নিয়ম 3 ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো ডেসিমালে যদি 28.65 থাকে তাহলে এটা হেক্সাডেসিমালে কি হবে। তো এখানে পূর্ণাংশটা হলো 28। তো 28কে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে অবশ্যই আমাদেরকে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে কি হয়, 16 একে 16, অবশিষ্ট থাকে কত বন্ধুরা, অবশিষ্ট থাকে হলো 12। এখানে আমরা 12 এর হেক্সাডেসিমাল রূপটি লিখব C। আবার এখানে যেহেতু এটা 0 নয়, কাজে আবার 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে 1কে কয়বার যায়, 0 বার যায়, 16 0 0, অবশিষ্ট হলো 1। আমরা যথারীতি এইভাবে লিখব MSB
MSD, এটা হলো LSD। এখানে কেউ MSB লিখবে না, একটু MSD মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর হলো LSD লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এখানে 0.65কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে হলো 10.40। আমরা পূর্ণাংশটিকে বাম পাশে এবং ভগ্নাংশটিকে ডান পাশে লিখব। তো এখন আমরা আবার 16 দিয়ে যদি আবার গুণ করি তাহলে হবে 6.40, আবার 16 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 6.40। তো আমি 3বারের বেশি করছি না, বুঝতেই পারছো যে বারবার 0.40 আসবে, কাজে আমরা এখানে লিখব MSD LSD। তো এটার রেজাল্ট হবে 2810 ইকুয়াল টু হলো 1C বেস 16, 0.65 বেস 10 ইকুয়াল টু হবে হলো, এখানে আমরা 10 পেয়েছি, তো 10 এর হেক্সাডেসিমাল রূপ হলো A, আমরা A লিখব, তাহলে হবে A66। তো এখানে একটু দশমিক হবে, তারপরে আমরা ডট 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 দিব, তারপরে হলো বেস 16। আর পূর্ণাঙ্গ রেজাল্টটি হবে 28.65 বেস 10 ইকুয়াল টু হলো 1C.A66 ডট ডট ডট। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, নিয়ম 1, 2, 3 একই ধরনের প্রায়, কিন্তু এখন নিয়ম 4, 5, 6 এই 3টি নিয়মও একই ধরনের। তো যদি তোমরা নিয়ম 4 ভালো করে পারো তাহলে কিন্তু 5, 6 ভালোভাবে পারবে। তো বাইনারি থেকে ডেসিমাল নির্ণয়, এখানে একটি সংখ্যা দেখা যাচ্ছে 10101.11। তো এখানে আমরা সবসময় কি করব, আমরা এখানে নিব, দেখো দশমিকের বাম পাশে এই 1 এর জন্য আমরা নিব 0, এটার জন্য 1, এটার জন্য 2, 3, এটার জন্য 4। আর দশমিকের ডান পাশে আমরা এইভাবে নিব -1, এরপরেরটা হবে আরও এক কম হবে -2। তো এটার সমান আমরা কি পাই, আমরা লিখব, দেখো কীভাবে লিখবো, এখানে প্রথমে 1 লিখব, গুণ দিব, তারপরে হবে, যেহেতু এটা বাইনারি তাহলে বাইনারির জন্য 2 বেস 2, কাজে 2 লিখব, এর পাওয়ার দিব আমরা এই যে 4, এই 4 দিব, প্লাস তারপরে এই 0 আমরা লিখব এখানে, ইনটু বেস যেহেতু 2, তারপরে যেহেতু পাওয়ার দিব আমরা কোনটা, এই 3 দিব, যোগ, তারপরে হলো এই 1 লিখব, ইনটু বেস 2, তার জন্য এই 1 এর সাথে সংশ্লিষ্ট কি 2, এই পাওয়ার দিব আমরা 2, প্লাস এরপরে আমরা লিখব এই 0 ইনটু বেস 2, এর পাওয়ার হবে এই 1, প্লাস এরপরে আমরা দিব এই 1 ইনটু বেস 2, এর পাওয়ার হবে হলো এই 0, তারপরে হবে প্লাস, এরপরে হবে এই 1 ইনটু 2 এর পাওয়ার হবে, দেখো এই যে 2 এর পাওয়ার হবে -1, প্লাস এরপরে এই 1 নিব ইনটু এই 2 এর পাওয়ার হবে -2, এই যে -2। এরপরে কি হবে তাহলে, 1 ইনটু 2 এর পাওয়ার 4 আমরা জানি 16, প্লাস 0 ইনটু 2 এর পাওয়ার 3 মানে হলো 8, প্লাস 1 ইনটু 2 এর পাওয়ার 2 মানে 4, প্লাস 0 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 এর পাওয়ার 0। অর্থাৎ আমরা জানি যে কোনো অশূন্য সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটি 1 হয়, প্লাস আর এখানে হবে 1 2 এর পাওয়ার -1 মানে হলো নিচে 2, 1 আর 2 এর পাওয়ার -2 মানে হলো নিচে 2 স্কোয়ার মানে হলো 4, 2 দুগুণে 4 সমান। তাহলে আমরা পাচ্ছি হলো 16 প্লাস 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 ইন্টু 1 মানে 1, প্লাস 1/2 মানে হলো 0.5, প্লাস 1/4 মানে হলো 0.25। আমাদের রেজাল্টটি আসছে কি, আমাদের রেজাল্টটি আসছে 21.75 বেস 10 আনসার। আশা করি বুঝতে পেরেছ। নিয়ম 5, অক্টাল থেকে ডেসিমাল। তো এখানে অক্টাল থেকে যদি আমরা ডেসিমাল করি তাহলে আমরা কি লিখবো, সেই আগের মতোই এখানে আমরা কি নিব, এখানে নিব 0, এটার জন্য 1, এটার জন্য হলো 2, এটার জন্য -1, এটার জন্য -2। তাহলে আমরা লিখব ইকুয়াল টু 1 ইন্টু এই যে 1 ইন্টু 8 এর পাওয়ার হবে 2, প্লাস 5 ইন্টু 8 এর পাওয়ার হবে 1, প্লাস 0 ইন্টু 8 এর পাওয়ার হবে এই 0, প্লাস 6 ইন্টু 8 এর পাওয়ার হবে -1, প্লাস এই 4 ইন্টু
8-এর পাওয়ার হবে -2। তো সমান কি হচ্ছে 1 × 64 8 64 প্লাস 5 × 8 প্লাস 0 × 8-এর পর 0 মানে 1 প্লাস 6 × 8 -1 মানে হলো নিচে 8 প্লাস 4 × 8 8 পাওয়ার -2 মানে উপরে 4 নিচে হলো 64 8 64 8 স্কোয়ার মানে 64। তাহলে আমরা এখানে পাচ্ছি 64 প্লাস 40 প্লাস 0 প্লাস 0.75, এটার জন্য আমরা পাবো 0.75 প্লাস এটার জন্য আমরা পাবো হলো 0.0625। তাহলে আমাদের রেজাল্টটি আসবে হলো 104.8125। বেস 10। আশা করি বুঝতে পেরেছ। নিয়ম 6 হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তো এখানে তো সেই একইভাবে এখানে তোমরা 0 ধরবে, 1 এটা 2 এটা হলে -1। তো আমরা ইকুয়াল টু লিখবো, এখানে এই 1 লিখবো 1 ইন্টু, তাহলে এখানে আমরা বেস যেহেতু 16 আমরা লিখবো 16 এর পাওয়ার হবে 2। আশা করি বুঝতে পারছো। এরপরে হবে এই এর আমরা ডেসিমাল মান লিখবো এখানে 10 ইন্টু বেস যেহেতু 16 লিখবো, এরপরে পাওয়ার দিব 1 প্লাস এরপর হলো এফ মানে হলো 15, তারপর লিখবো ইন্টু 16 পাওয়ার হবে 0 প্লাস এরপর হলো সি মানে হলো 12 ইন্টু বেস 16 পাওয়ার হবে কি, পাওয়ার হবে -1। তো এখানে আমরা লিখবো 1 × 16 স্কোয়ার মানে আমরা জানি যে 16 স্কোয়ার মানে হলো 256 প্লাস 10 × 16 পাওয়ার 1 মানে 16 প্লাস 15 × 16 পাওয়ার 0 মানে 1 প্লাস এখানে 12 হবে উপরে, নিচে হবে 16 পাওয়ার -1 অর্থাৎ নিচে 16। এখন যদি আমরা গুণ করি তাহলে সেটা হবে 256 প্লাস 160 প্লাস 15 প্লাস হয়ে 12/16 12/16 মানে হলো 0.75। এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারো। তো রেজাল্টটি হবে হলো আমাদের 431.75 হলো 10। এখন আমরা দেখব সহজ পদ্ধতিতে কিভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো এখানে ধরে নেই একটা সংখ্যা 45, এটিকে আমরা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করব। তো আমরা কি করব, আমরা প্রথমে এইভাবে লিখব, যখন ধরো 1, তারপরে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয় 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 দুগুণে 128 ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা এখানে কি করব, যে এখানে 45 এর চাইতে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি আমরা চিহ্নিত করব, এটা হলো 32। তো এখানে আমরা তাহলে 1 লিখব। তাহলে 1 যদি লিখি তার মানে আমরা 32 পেলাম। তো 32 পেলে আর কত হলে মানে 45 হয়। তো এখানে যদি আমরা 16 নেই তাহলে কিন্তু 48 হয়ে যায়। তো কাজেই আমরা 16টা নিব না, তো এখানে আমরা দিব 0। আমরা যদি 8 নেই তাহলে হচ্ছে হলো 32 আর 8 40, কাজে আমরা 8 নিব, অর্থাৎ যেটা যেটা নিব সেখানে আমরা 1 লিখব। তো 32 আর 8 40 আর আমাদের দরকার 5, তাহলে আমরা 4 নিব, তাহলে হচ্ছে 44। এরপরে আমরা কি নিব, আমরা 1 নিব কিন্তু 2 নিব না। তাহলে আমরা কত পাচ্ছি 32 8 আর 40 আর 4 44 আর 1 45। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা 45-এর বাইনারি কিন্তু পেয়ে গেলাম। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বের করতে পারি। তো এটা আমরা মনে মনে কিন্তু এটা আমরা করে ফেলতে পারি। তো এরপরে দেখো আমরা আরেকটি সংখ্যা নেই, মনে করো 37 একটি সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই। তাহলে কি হবে, তাহলে আমরা যে আগের মতো 1 2 4 8 16 32, তো আমরা আর না নিলেও পারি, কারণ আমাদের সর্বোচ্চ হলো 37। তাহলে 37-এর চাইতে ছোট সবচেয়ে বড় যে সংখ্যাটা আমরা নিলাম 32, তাহলে এখানে আমরা 1 দিব। তো আর কি দরকার, আমাদের দরকার আর 5। তাহলে আমরা 16 নিব না, 8 নিব না, 4 নিব। তাহলে 32 আর 4 হলো 35, আর আমরা 1 নিব, তাহলে হয়ে গেল আমাদের 37। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যাগুলো খুব সহজেই বের করতে পারি। যেমন মনে করো যদি একটি সংখ্যা হয় 7, তো 7-এর বাইনারি কত হবে,
7-এর বাইনারি হবে, দেখো আমরা নিব 4, 4 2 6, 6 1 7। আমরা যদি 9-এর বাইনারি করি তাহলে আমরা কি পাই, তাহলে এখানে আমরা নিব 8, 4 বাদ 2 বাদ 1 নিলাম, তাহলে 8 1 9। আমরা যদি 11-এর বাইনারি করি তাহলে আমরা কি পাই, তাহলে 8 8 আর 9 10 11। আমরা যদি 14-এর বাইনারি করি তাহলে আমরা কি পাবো, 8 8 4 12 13 14, এই যে 1-এর ঘরে আমরা 0 দিলাম। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ডেসিমেলের বাইনারি বের করতে পারি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে। এখন আমরা দেখব কিভাবে সহজ পদ্ধতিতে বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। তো এটা একই জিনিস, জাস্ট উল্টোভাবে আমরা করব। তো ধরো একটি বাইনারি সংখ্যা আছে, যেমন 1 0 1 1 1 0 1। আমরা যদি এটি ডেসিমেল মান বের করতে চাই তাহলে আমরা এখানে লিখব 1 2 4 8 16 32 64। তো আমরা তাহলে কিভাবে হিসাব করব, যেখানে যেখানে 1 পেয়েছি আমরা সেগুলো হিসাব করব, আর যেখানে যেখানে 0 রয়েছে সেগুলো আমরা বাদ দিব। তাহলে 64 আর 16 হলো 64 আর 16, এটা হলো আমাদের 80 80 8 88 88 আর 4 92 92 আর 1 93। তাহলে আমাদের রেজাল্ট হবে 93 10। তো আমরা আরেকটা সংখ্যা দেখি, যেমন মনে করো 1 1 0 1 1 1 0 1। তো এটা একটি বাইনারি সংখ্যা যদি হয় তো এটার ডেসিমেল সংখ্যা কত হবে আমরা দেখি কিভাবে বের করা যায়। তো এটা হবে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16 32 64 128। তাহলে এটা হলো যে এখানে এটা কাটা এটা কাটা, তাহলে আমাদের হবে 128 যোগ 64, 128 যোগ 64 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 1। তো এটার রেজাল্ট কত হয়, রেজাল্ট হচ্ছে 221 10। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বাইনারি থেকে ডেসিমেল বের করতে পারি। এখন যদি একটি সংখ্যা হয় 1 1 0 1, তাহলে এটা আমরা কীভাবে বের করব, এটা ডেসিমেল আমরা খুব সহজেই বের করতে পারি। এটা হলো 1, এটা 2, এটা 4, এটা 8। তাহলে আমরা পাবো 8 4 12 1 13। আমরা যদি এমন একটি বাইনারি সংখ্যা দেখি যেটি হলো 1 1 1, তাহলে এটা কত হবে, এটা হবে 1, এটা 2, এটা 4, তাহলে 4 2 6 1 7। যদি এমন হয় যে 1 0 1 1, তাহলে এটির ডেসিমেল রূপ কত হবে, 8 2 10 1 11। এখন যদি একটি বাইনারি মান এরকম হয় 1 0 1, তো এটার মান কত হবে, 4 1 5। তা বন্ধুরা আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো এবং খুব সহজেই তোমরা ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করতে পারবে। নিয়ম 7, বাইনারি থেকে অক্টাল। তো এটা মোটামুটি একটা সহজ পদ্ধতি। বাইনারি থেকে অক্টাল যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, দশমিকের আগে আমরা 3টি করে অঙ্ক বা বিট নিব, আর যদি অতিরিক্ত বিট পাই সেগুলো আমরা চিহ্নিত করে রাখবো, এবং দশমিকের ডান পাশ থেকে আবার 3টি করে বিট নিব এবং অতিরিক্ত যদি আমরা পাই সেটাও চিহ্নিত করে রাখবো। তো এখানে আমরা এই 1 যেহেতু একটি পাওয়া গেছে তাই এর আগে আরও 2টি শূন্য দিয়ে এটাকে আমরা 3 বিট পূর্ণ করব। এরপর হলো 0 1 1 1, এরপর হলো 0 1 1 ইন্টু 1 1 0, এরপর হলো 1 1, এর ডান পাশে একটি 0 দিয়ে আমরা 3টি পূর্ণ করব। তো এইটা কি হচ্ছে, এটার মান হলো 1, এটার মান হচ্ছে, দেখো এটা আমরা জানি যে এটার জন্য 1, এটার জন্য 2, তাহলে 2 1 3, যেহেতু এখানে 4-এর ঘরে 0 আছে। এরপরে এখানেও 1 এবং 2 ইকুয়াল টু হলো 3, এবং এখানে হলো এটা হলো 1, এটা 2, এটা 4। যেহেতু 1 0 তাহলে 1 হচ্ছে না, এখানে হবে 2 এবং 4 পেলাম, তার মানে এখানে হলো পাবো আমরা 6। এখানেও আমরা কি পাবো, আমরা পাবো 6। তাহলে আমাদের রেজাল্টটি হবে 133.66 অক্টাল। বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো এখানে আমরা কি করব, দশমিকের বাম পাশ থেকে আমরা 4 বিট করে নিব, এবং যদি 4 বিট না পাওয়া যায় সেটা চিহ্নিত করে রাখবো। দশমিকের ডান পাশেও 4টি করে নিব, এবং যদি 4 বিট না পাওয়া যায় তাও সেটিও চিহ্নিত করে রাখবো। তো এইখানে যেহেতু আমরা যে মাত্র 3টি বিট পেয়েছি, এর বাম পাশে একটি 0 দিয়ে আমরা 4টি পূরণ করব। 0 1 0 1, এরপর হলো 1 0 1 1। এখন এখানে পেলাম 1 1 0 1, এখানে আমরা একটি 1 পেয়েছি। এই দশমিক ডান পাশের ক্ষেত্রে আমরা ডান পাশে 0 দিয়ে আমরা 4 বিট পূর্ণ করব। তো এখানে আমরা এটার রেজাল্ট পাবো কত, 1 এবং 4, 4 1 5। এটার রেজাল্ট পাবো এখানে হচ্ছে 1 এবং 2, 1 এবং 2 3, 3 আর 8 কত 11, 11। 11-র
হেক্সাডেসিমাল মান হলো বি। এখানে আমরা পাচ্ছি কত 8 4 12 একে 13, 13 হেক্সাডেসিমাল মান হলো ডি। এখানে আমরা পাচ্ছি হলো 8। তাহলে আমাদের রেজাল্টটি হবে 5B.D8। এটা হলো আমাদের হেক্সাডেসিমাল মান। আশা করি বুঝতে পেরেছ। আমাদের 9 নম্বর নিয়ম হলো অক্টাল থেকে বাইনারি। এখানে একটি অক্টাল সংখ্যা রয়েছে 704.506। তো সেক্ষেত্রে আমরা এইখানে অঙ্কগুলোকে একটু দূরে দূরে লিখব। 704.506। তো এখন এই 7কে আমরা 3 বিট বাইনারিতে রূপান্তর করব। যদি করি তাহলে কি হবে 1 1 1। 0কে 3 বিট বাইনারিতে রূপান্তর করলে হবে 0 0 0। 4কে যদি রূপান্তর করি 1 0 0। 5কে যদি 3 বিট বাইনারিতে রূপান্তর করি তো সেটি হবে 1 0 1। 0 হবে 0 0 0। 6 হবে 1 1 0। তো এখন এটা হয়ে গেল আমাদের কি বাইনারি সংখ্যা। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হবে 2 আনসার। নিয়ম 10 হলো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা অঙ্কগুলোকে একটু দূরে দূরে লিখব। D0.7a এবং এগুলোর ডেসিমাল রূপগুলো আমরা এখানে লিখে দিব। 15, ডি মানে হলো 13, এ মানে হলো 10। যেহেতু আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করব, তো 4 বিট বাইনারিতে রূপান্তর করলে আমরা পাই 1 1 1 1। এটার 4 বিট বাইনারি হবে 8 4 12 আর একে 13, আর এটা হবে 4টা 0, আর এটা হবে 0 1 1 1, আর এটা হবে হলো 8 8 2 10। এই হয়ে গেল আমাদের বাইনারি। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো আনসার। নিয়ম 11 হলো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারি করব এবং পরবর্তীতে আমরা আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, যেগুলো আমরা কিন্তু আগেই শিখে ফেলেছি। তো আসো আমরা করে দেখি। তো প্রথমে হবে একটু দূরে দূরে লিখব 617.45। এটি একটি অক্টাল সংখ্যা। এটিকে আমরা এখন বাইনারি করব। বাইনারি করতে হলে আমাদের কি করতে হবে, 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে প্রতিটি অঙ্ককে। তো 6 মানে হলো 1 1 0, 1 মানে হলো 0 0 1, এটি হলো 1 1 1, 4 মানে হলো 1 0 0, 5 মানে হলো 1 0 1। এখন এটা হয়ে গেল বাইনারি। তো বাইনারি থেকে আমরা এখন যদি হেক্সা করতে চাই তাহলে আবার এখানে আমরা 4টি করে বিট নিব। 4টি, এই একটা চিহ্নিত করে রাখলাম। এখানে আমরা 4টি করে বিট নেব, 2টা চিহ্নিত করে রাখলাম। তো এখন আমরা কি করব, দেখো এই 1 এর আগে আমরা 3টি শূন্য দিয়ে এই আমরা 4 বিট পূর্ণ করলাম। এরপরে আমরা লিখব 1 0 0 0 1 0 0 0, এরপর লিখব 1 1 1 1, এরপর হলো 1 0 0 1, এরপর হলো 0 1, আর পরে ডান পাশে 2টি শূন্য দিয়ে আমরা 4 বিট পূর্ণ করব। তো এই 4 বিটের মান হলো 1, এটার মান হলো 8, এটার মান হবে 15, যেটা হেক্সাডেসিমালে হলো F। এটা হলো 8 একে 9, এটা হবে 4। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 18F.94। আশা করি বুঝতে পেরেছ। হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। তো এখানেও ঠিক অনুরূপভাবে হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি করব, এরপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তো আমরা একটু দূরে দূরে লিখব। এফ এর মান হলো 15, তারপরে ডি, এটির ডেসিমাল রূপ হলো 13, তারপরে 0, তারপরে হলো 0.9, বি এর ডেসিমাল মান হবে 11। তো এখন আমরা এখানে প্রত্যেকটি অঙ্কের বাইনারি রূপ বের করব 4 ডিজিটে, তাই না, 4 বিটে। তাহলে এফ এর বাইনারি রূপ বা 15 বাইনারি রূপ হবে 1 1 1 1। 13 এর বাইনারি রূপ হবে হলো 8 4 12 আর একে 13। 0 হবে হলো 4টি 0 এবং 9 এর বাইনারি রূপ হবে 1 0 0 1। 11 এর বাইনারি রূপ হবে 8 9 10 11। তো আমরা এখানে বাইনারি পেয়ে গেলাম। এখন আমরা অক্টাল করতে হলে কয় বিট নিব বন্ধুরা, 3 বিট করে নিব। তো 3 বিট করে নিয়ে নিব।
3 বিট মিলে গেল। আমরা 3 বিট করে নিব এবং এটা চিহ্নিত করব 1 1 0। এটা একটু বোঝার জন্য সাজিয়ে লিখলাম। তাহলে এটা হচ্ছে কত? অক্টালে 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে হলো 2, এটা হচ্ছে 0, এখানে অবশ্যই দশমিক দিবে। এরপরে এটা হচ্ছে হলো 4, এটা হচ্ছে হলো 4 2 6 6, এই কারণে 4 and 2 হলো 6। তো আমাদের তাহলে আমাদের রেজাল্টটি হবে হলো 7720.466। এটা হলো অক্টাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে কীভাবে অক্টাল রূপান্তর করতে হয় সেটাও আমরা শিখে ফেললাম। তো বন্ধুরা, এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন আমি একটু আলোচনা করতে চাই, কারণ এগুলো অনেক সময় এমসিকিউতে আসে এবং এগুলো তোমরা অনেকেই খেয়াল করো না, বিধায় অনেক সময় ভুল হয়ে যায়। খুব সহজ সহজ জিনিস, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এফ কোন ধরনের সংখ্যা। এফ দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অঙ্ক ব্যবহার করেছে এফ, যেটি শুধুমাত্র হেক্সাডেসিমালে ব্যবহার করা হয়। কাজেই এফ হলো একটি হেক্সাডেসিমাল সংখ্যা। 110 কোন ধরনের সংখ্যা? তো 110 যেহেতু এখানে কোনো বেস দেয়া নেই, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু 0 এখানে অঙ্ক ব্যবহার করেছে 0 এবং 1, তো 0 এবং 1 এটি কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল 4 ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। কাজেই সংখ্যাটি কিন্তু ডেসিমাল, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল হতে পারে। এখানে 807 এটি কোন ধরনের সংখ্যা? তো 807-এ 0 এবং 8 অঙ্ক ব্যবহার করা হয়েছে। তো এই অঙ্কগুলো শুধুমাত্র ডেসিমাল এবং হেক্সাডেসিমালে রয়েছে। কাজেই এই সংখ্যাটি ডেসিমাল অথবা হেক্সাডেসিমাল হতে পারে। এফ এর পূর্বের উপরের সংখ্যা কত? তো এফ এর পূর্বের সংখ্যা হলো এফ ই, আর পরের সংখ্যা হবে হলো 1000। 778 এর পূর্বের ও পরের সংখ্যা কত? 77 বেস যেহেতু 8 দেওয়া আছে, তাহলে এটি একটি অক্টাল সংখ্যা। তো অক্টাল সংখ্যার 77 এর পূর্বের সংখ্যা হবে হলো 76, আর পরের সংখ্যাটি হবে হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, অর্থাৎ 100। 111 এটা বেস 2 দেওয়া, অর্থাৎ এটি একটি বাইনারি সংখ্যা। তো এর পূর্বের এবং পরের সংখ্যা হবে হলো 110, আর পরের সংখ্যাটি হবে হলো আমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 000। তো এরপরে হলো 58কে 4 বৃদ্ধি করলে কত হবে? তো একটি অক্টাল সংখ্যা। তো অক্টালের 5কে যদি আমরা 4 বৃদ্ধি করি, তো 4 এখানে, তো 5 6 7 10 11, আমরা পাবো হলো 11। এখানে আমরা বেস দিব 8। E16কে 2 বৃদ্ধি করলে কত হবে? দেখো, E16 এর সাথে যদি আমরা 2 যোগ করি, অর্থাৎ এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, তো ই এর সাথে আমরা 2 যোগ করব, EF10, এখানে হবে 10। 10 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 10 8, অর্থাৎ অক্টালের 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে এটি হবে অবশ্যই 7 হবে। বাইনারি 111 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে আমরা পাবো কত? আমরা পাবো 110। বাইনারি যোগ কীভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা রয়েছে। তো বাইনারি যোগ করার সময় আমরা কি করব? দেখো, 1 এবং 1 যোগ করলে কত হয়? 1 এবং 1, বাইনারিতে 1 এবং 1 যোগ করলে হয় 10। তাহলে 10-এর এখানে হবে 0, হাতে থাকবে 1। সেই 1 যদি আমরা এই 1-এর সাথে যোগ করি, তাহলে 1 1 10-এর 0, হাতে আছে 1 1 1 10, 10 1 11, 11-এর 1, হাতে আছে কিন্তু 1। তাহলে 1 1 10-এর 0, হাতে আছে 1 1 1 10-এর 0, হাতে আছে 1 1 1 10 1 11, 11-এর 1, হাতে আছে 1 1 1 10-এর 0, হাতে আছে 1 1 1 10-এর 0, এই হাতের 1 এখানে বসবে। এটা কিন্তু আমাদের যোগফল পেয়ে গেলাম। আর যদি ভগ্নাংশের যোগ হয়, তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু খেয়াল রাখবো যে দশমিক অংশটুকু কিন্তু বরাবর রাখবো। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমরা ইচ্ছা করলে একটা 0 দিয়ে পূরণ করতে পারি। তো 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 এবং 0 যোগ করলে হয় 1 1 1 10-এর 0, হাতে আছে 1। তো 1 আমরা এখানে মনে মনে রাখবো। 1 1 10-এর 0, হাতে আছে 1 1 1 10 1 11-এর 1, হাতে আছে 1 1 1 10-এর 0, হাতে আছে 1 1 1 10-এর 0, হাতে আছে 1। তাহলে এই হলো আমাদের রেজাল্ট, বাইনারি বিয়োগ। তো খুবই সহজ। 1 থেকে যদি 1 বাদ দিই, তাহলে পাবো 0। 1 থেকে 0 বাদ দিলে আমরা পাবো 1, 1 থেকে 1 বাদ দিলে পাবো হলো 0। এখন আমরা দেখা যাচ্ছে যে উপরে 0, নিচে 1, তাহলে আমরা উপরে ধরবো 10। 10-এর থেকে 1 বাদ দিলে থাকে হলো 1। এই যে 1, হাতে কিন্তু থাকবে 1, তো এই 1 কিন্তু আমরা এখানে যোগ করব। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0।
হাতে নাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। এখানে আবার উপরে 10, 10 থেকে 1 বাদ দিলে হয় কি 1, হাতে থাকবে কত 1, সেই 1 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 0, এটা আমরা লিখছি না। এরপরে যদি ভগ্নাংশের অঙ্ক হয় তাহলে আমরা এখানে লিখব, এখানে উপরে 10 ধরবো, তো 10 থেকে 1 বাদ দিলে 1 হয়, হাতে থাকবে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, হাতে কোনো নাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। তারপরে হলো হাতে নাই, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, উপরে 10, 10 থেকে 1 বাদ দিলে 10 থেকে 1 বাদ দিলে হবে 1, হাতে থাকে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, অঙ্ক শেষ। আশা করি বুঝতে পেরেছ। অক্টালের যোগে এখানে কিন্তু আমরা দুটি নিয়ম করে দিয়েছি, একটি হলো সাধারণ নিয়ম আর একটি হলো সহজ নিয়ম। তো দুইভাবেই আমি শিখিয়ে দিব, তো যাদের কাছে কঠিন মনে হবে তারা কিন্তু সহজ নিয়মে অঙ্কগুলো করে ফেলতে পারবে। তা সাধারণ নিয়মটা হলো, দেখো আমি দেখাচ্ছি, 0 এবং 5 যোগ করলে কত হয়, 0 এবং 5 মানে হচ্ছে হলো 5। আচ্ছা, এরপর হলো 7 এবং 6 যদি যোগ করি, দেখো 6 হলো এখানে, তাহলে 7 থেকে গুণে যাব, 7, 10, 11, 12, 13, 14, 15, 15 5, হাতে আছে 1, 6 একে 7, 7 আর 6 7, 10, 11, 12, 13, 14, 15, 15 5, হাতে আছে 1, তাহলে 4 একে 5, 5 এর সাথে 3 যোগ করবো, 4, 5, 6, 7, 10, 10 এর 0। এরপরে হলো হাতে থাকবে 1, 7 একে 10, 10 আর 7, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 7, হাতে আছে 1, তাহলে 4 একে 5, 5 একে 6, এই হলো আমাদের যোগফল। আর যদি সহজ নিয়মে করি তাহলে আমরা কি করব, দেখো একেবারে ডেসিমেলের মতো করে ফেলবো। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে বেসটা হলো কত, বেস হলো আমাদের 8, কিন্তু করব ডেসিমেল নিয়মে। তাহলে কি করে, 5 এবং 0 যোগ করলে কত হয় 5, আর 6 এবং 7 যোগ করলে হয় কত 13, 13 থেকে আমরা 8 বিয়োগ করবো, 8 বিয়োগ করলে কত পাই 5, তো 5 এখানে বসিয়ে দিব। এখন যেহেতু আমরা 8 বিয়োগ করেছি তাহলে হাতে 1 থাকবে, তো 6 একে 7, 7 আর 6, 13, 13 থেকে আবার 8 বিয়োগ করবো, থাকবে কত 5, তো যেহেতু আমরা 8 বিয়োগ করেছি হাতে থাকবে 1, তাহলে 4 একে 5, 5 এ 3 8, 8 থেকে 8 বাদ দিলে কত 0, হাতে থাকবে 1, তাহলে 7 একে 8, 8 7 15, 15 থেকে যদি আমরা 8 বাদ দিই পাই কত 7, তাহলে হাতে থাকবে 1, তাহলে 4 একে 5 একে 6। দেখো এখানে কিন্তু এই উত্তরটি এবং এই উত্তরটি কিন্তু মিলে গিয়েছে, কাজেই আমাদের এই নিয়মে অঙ্ক করলেও কিন্তু আমাদের অঙ্ক সঠিক হবে। আমাদের এবারের নিয়ম হলো অক্টালের বিয়োগ। তো অক্টালের বিয়োগ যদি আমরা করি তাহলে আমরা দুটি নিয়মে করতে পারি, সাধারণ নিয়ম এবং সহজ নিয়ম। তো সাধারণ নিয়মে যদি আমরা করি, উপরে আমরা কত ধরবো, 10 ধরবো এখানে, তো 10 থেকে 5 বাদ দিলে দেখো গুণে আসি, 5, 6, 7, 10, তাহলে 3। এবার হাতে কিন্তু 1 থাকবে, কাজেই 7 আর 1 কত হচ্ছে 10 হয়ে যাচ্ছে, তাহলে উপরে হবে আমরা ধরে নিব 16, 16 থেকে 10 বাদ দিলে কত হয় 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 6। হাতে আছে 1, হাতে যেহেতু 1 আছে তাহলে এখানে 6 একে 7, আর উপরে তাহলে 16 ধরবো, 7 থেকে 16 পর্যন্ত গুণে যাব, 7, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে এখানে হবে 7 দশমিক। এখন হাতে কিন্তু 1 রয়েছে, তাহলে 4 একে 5, তাহলে উপরে 13, 13 থেকে 5 বাদ দিলে কত 5, 6, 7, 10, 11, 12, 13, তাহলে হবে 6। এরপরে হবে হলো হাতে থাকবে 1, তাহলে 7 থেকে 10, উপরে হবে তাহলে 17, 10 থেকে 17 পর্যন্ত গুনবো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে হবে 7। হাতে আছে 1, 1 একে 2, 4 থেকে 2 বাদ দিলে হবে 2, তাহলে 276.763, এটি হলো আমাদের আনসার। আর যদি সহজ নিয়মে করি দেখো তাহলে কি করব, যেহেতু এটি অক্টালের বেজ কত, বেজ হলো 8, বেজ যেহেতু 8, কাজেই এখানে আমরা কি করব, আমরা 8 যোগ করব, শূন্যের সাথে 8 যোগ করলে কত হয় 8 হয়, তাই 8 থেকে 5 বাদ দিলে 3, তো হাতে কিন্তু 1 থাকবে, তো কাজে এখানে হয়ে যাবে 7 একে 8, এখানে কিন্তু আমরা ডেসিমেল নিয়মে করছি, কাজে এখানে 8 ধরবো, আর উপরে যেহেতু ছোট তাহলে এটার সাথে আমরা কত যোগ করব, 8 যোগ করব, তাহলে 8, 6, 14, 14 থেকে 8 বাদ দিলে 6, আমরা ডেসিমেল নিয়মে কিন্তু বিয়োগ করছি। এরপরে হাতে থাকবে 1, তাহলে 6 একে 7, তাহলে উপরে হবে 8, 6, 14, 14 থেকে 7 বাদ দিলে 7, হাতে থাকবে 1, তাহলে 4 একে 5, তো উপরে হবে 8, 3, 11, 11 থেকে যদি 5 বাদ দিই তাহলে হবে রেজাল্ট হবে 6, 6, 5, 11, 6, তো হাতে থাকবে 1, 7 একে 8, তাহলে উপরে হবে হলো 7-এর সাথে 8 যোগ হবে 15, 15 থেকে 8 বাদ দিলে 7 হবে, আর হাতে থাকবে 1, তাহলে 2, 4 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 2, 276.763। দেখো এই অঙ্কটি এবং এই অঙ্কটির রেজাল্ট কিন্তু একই হয়েছে, কাজেই আমরা ইচ্ছা করলে সহজ নিয়মে অঙ্কটি করতে পারি।
হেক্সাডেসিমাল যোগ, এটি কিন্তু একটু কঠিন। তো এটা সাধারণ নিয়ম এবং সহজ নিয়ম দুটি আমরা দেখিয়ে দিয়েছি। তো এখানে সহজ নিয়মে অঙ্কটি করতে সবচেয়ে ভালো হবে। তো তারপরে আমি দুটি নিয়মই শিখিয়ে দিব। তো দেখো ই এবং ডি যদি আমরা যোগ করি তাহলে কি হয়, ডি কোথায়, ডি হলো এখানে দেখো এ বি সি ডি। দেখো আমরা একটু খেয়াল করব, এটা একটু কঠিন। এ বি সি ডি ডি, তা ই থেকে গুণে যাব, ই এফ 10 11 12 13 14 15 16 17 18 19, 1 10 নয় 19, একের এ একের বি, তাহলে আমাদের এখানে হবে একের বি। আচ্ছা, তো একের বি, তা হাতে রইল 1, তাহলে 2 4 1 5, 5 2 7, তারপরে 9 এবং 7 যদি আমরা যোগ করি, 7 কোথায় এখানে, তাহলে 9 এ বি সি ডি ই এফ 10, তাহলে এখানে হবে 10-এর 0, হাতে হচ্ছে 1, তাহলে 1 এফ আর একে কত 10, 10 আর সি হলো, সি কোথায়, সি হলো এখানে এ বি সি, তাহলে এখান পর্যন্ত আমরা গণবো 10 থেকে 10, 11 12 13 14 15 16 17 18 1 10 9 19, এক এ এক বি এক সি, তাহলে এক সি হবে এখানে। আমরা কিন্তু এখানে 10-এর সাথে সি যোগ করলে এক সি আমরা এমনিও হিসাব করে ফেলতে পারি। হাতে থাকবে 1, তো 9 আর 1 কত, 9 আর 1 হলো এ, এর সাথে 3 যোগ করলে বি সি ডি, তাহলে আমাদের রেজাল্ট হবে ডিসি 0.7 বি। তো এটা একটু জটিল মনে হলেও আমরা যদি এটিকে সহজ নিয়মে করি তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এটা করতে পারবে। দেখো ডি মানে কত, ডি মানে হলো 13, ই মানে হলো আমাদের 14, তো 14 আর 13 কত হচ্ছে 27। এই 27 থেকে আমরা কি বিয়োগ করবো, 16 বিয়োগ করব। 27 থেকে যদি আমরা 16 বিয়োগ করি আমরা কত পাই, পাই হলো 11। 11-র হেক্সাডেসিমাল মান কত, হেক্সাডেসিমাল মান হলো বি, তাহলে আমরা এখানে লিখব বি। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু আমরা 16 বিয়োগ করেছি তাহলে আমাদের হাতে থাকবে 1, তাহলে 4 1 5, 5 2 7। আচ্ছা, তো এরপরে হলো আমরা হাতে কিছু নাই, তাহলে 7 আর 9 কত, 9 7 হলো 16। 16 থেকে কিন্তু আমরা 9 আর 7 আমরা কিন্তু এখানে ডেসিমেলে বিয়োগ যোগগুলো করবো। এই যোগগুলো করবো কোন পদ্ধতিতে, ডেসিমেল নিয়মে। তো 9 আর 7 কত, 9 আর 7 16, 16 থেকে কিন্তু আমরা 16 বিয়োগ করতে পারি, অর্থাৎ 0 থাকবে, তাহলে আমরা লিখবো 0। আর যেহেতু 16 বিয়োগ করেছি হাতে থাকবে 1, তাহলে এফ মানে 15, সি মানে 12, তাহলে 15 আর 1-এর সাথে 15-এর সাথে যদি আমরা 1 যোগ করি, 15-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 16, 16-এর সাথে যদি আমরা 12 যোগ করি হবে কত 28। তো এই 28 থেকে আমরা কত বিয়োগ করবো, 16 বিয়োগ করবো, 16 বিয়োগ করলে থাকবে কত 12, 12 মানে কি সি, তাহলে আমরা এখানে বসাবো হলো একটি সি। তো সি বসালাম, এখানে যেহেতু 16 বিয়োগ করেছি হাতে থাকবে 1, তাহলে 9-এর সাথে 1 যোগ করলাম 10, 10 3 13, 13 থেকে যেহেতু 16 বিয়োগ করা যায় না তাহলে 13-র মান বসাবো। 13-র হেক্সাডেসিমাল মান কত, 13-র হেক্সাডেসিমাল মান হলো ডি। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কতগুলো অঙ্ক যদি এভাবে করো, বিভিন্ন অঙ্ক তুমি বিভিন্ন সংখ্যা নিয়ে যদি তোমরা যোগ করো তাহলে আশা করি প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। এখন হলো হেক্সাডেসিমালে বিয়োগ, এটি আমাদের সবচেয়ে কঠিন অঙ্ক, কঠিন নিয়ম। তো এটার সহজ নিয়ম দেওয়া আছে, তো আমরা আশা করি তোমরা সহজ নিয়মে করলে পারবে। তো কঠিন নিয়মটিও শিখে রাখো যাতে তোমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। তাহলে এখানে হলো ডি আর ই, তাই আমরা এখানে যেহেতু ডিটা ছোট আমরা নিব 1D, তাহলে 1D থেকে ই বাদ দিলে ই এফ 10 11 12 13 14 15 16 17 18 1 10 19 এক এ এক বি এক সি এক ডি, তাহলে হবে হলো এফ। আচ্ছা, তো যেহেতু এখানে আমরা 1 নিয়েছি হাতে 1, তাহলে 4 2 1 3, 4 থেকে 3 বাদ দিলে হবে 1। আচ্ছা, তো এখন হাতে কিছু নাই, তাহলে উপরে আমরা ধরবো 17, অর্থাৎ 17 থেকে 9 বিয়োগ করবো, 9 এ বি সি ডি ই এফ 10 11 12 13 14 15 16 17, 17 হলো তার মানে এ বি সি ডি ই, এখানে হবে ই। হাতে রয়ে গেল 1, তাহলে সি আর 1 কত ডি, এফ থেকে যদি ডি বাদ দিই তাহলে ডি ই ই এফ, তার মানে 2। আচ্ছা, তারপরে হাতে কিছু নাই, তার 9 থেকে 3 বাদ দিলে আমরা পাবো হলো 6। তো এই হলো আমাদের রেজাল্ট। তো এটা একটু কঠিন, তো আমরা একটু সহজ নিয়মে যদি দেখি, দেখো ডি হলো 13 আর ই হলো 14, তো এটা যেহেতু ছোট তাহলে এটার সাথে আমরা কত যোগ করব, 16 যোগ করব, তাহলে 13-র সাথে 16 যোগ করলে আমরা পাই কত 29। তো এখান থেকে আমরা 14 বিয়োগ দিতে পারবো। এখন 14 যদি বিয়োগ দেই তাহলে আমরা পাচ্ছি কত 15, 15 মানে কি, 15 মানে হলো এফ, তাহলে আমরা এখানে লিখবো এফ। আচ্ছা, তো এখন যেহেতু আমরা এখানে ডি এর সাথে আমরা 16 যোগ করেছি, তো কাজে এখানে আমরা হাতে থাকবে 1 2 1 3, 4 থেকে 3 বাদ দিলে 1। তো এখানে আবার তাই করব, যেহেতু উপরে ছোট তাহলে এখানে এটার সাথে আমরা কি যোগ করব, 16 যোগ করব। তাহলে 16 সাথে 16 যোগ করলে হচ্ছে হলো 23, 23 থেকে আমরা 9 বিয়োগ করব, 23 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 14, 14 মানে কি, 14 মানে হলো ই।
তাহলে হাতে থাকছে 1, তাহলে সি মানে 12, 12 আর হাতের 1 হলো 13, তার উপরে হচ্ছে কত 15, 15 থেকে 13 বাদ দিলে কত হয় 2। তো হাতে কিছু নাই, তাহলে 9 থেকে 3 বাদ দিলে আমরা পাবো কত 6। তো আশা করি বুঝতে পেরেছো। এগুলো বিভিন্ন সংখ্যা তোমরা নিয়ে যদি যোগ এবং বিয়োগ করো তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে। কম্পিউটার যেহেতু 0 এবং 1 ছাড়া আর কিছুই বুঝতে পারে না, কাজে কম্পিউটারকে আমরা যদি কোনো সংখ্যা ইনপুট দেই তাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো আমরা যদি 5কে কম্পিউটারে ইনপুট দেই তাহলে কম্পিউটারে আমরা লিখব 0 0 0 0 1 0 1, অর্থাৎ 5কে আমরা 8 বিট বাইনারিতে রূপান্তর করে দিব। তাহলে -5কে যদি আমরা ইনপুট দিই তাহলে -0 0 0 0 0 1 0 1 আমরা দিতে পারবো না। কেন পারবো না? কারণ হলো কম্পিউটার কিন্তু মাইনাস চিহ্নকেও রিড করতে পারে না বা বুঝতে পারে না, কারণ কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 ছাড়া আর কিছুই বোঝে না। তাহলে কি করব? আমরা -5টিকে আমরা কিভাবে কম্পিউটারে ইনপুট দিব বা কম্পিউটারকে বোঝাবো? তো সেই জন্যই কিন্তু চিহ্নযুক্ত সংখ্যার প্রচলন করা হয়েছে। তো আসো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। কম্পিউটারে ঋণাত্মক সংখ্যা প্রকাশ করার জন্য 3টি গঠন রয়েছে: প্রকৃতমান গঠন, 1-এর পরিপূরক গঠন এবং 2-এর পরিপূরক গঠন। কোনো সংখ্যার বাইনারি মানের 8ম বিটে যদি আমরা 1 বসিয়ে দেই তাহলেই কিন্তু এটি ঋণাত্মক সংখ্যার প্রকৃতমান গঠন হয়ে যাবে। যেমন দেখো 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে দশমিক +24, এটির বাইনারি মান কত? 0 0 0 1 1 0 0 0, তাই না? এই প্রকৃতমান গঠনে -24 এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে 0 এর স্থলে আমরা 1 দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের এটি -24 এর বাইনারি মান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখানে এই 8ম বিট, এই 8ম বিটটি হলো চিহ্ন বিট। প্রথম 7টি বিট হলো মান এবং পরবর্তী যে একটি বিট এটি হলো চিহ্ন বিট। যদি এখানে আমরা চিহ্ন 1 দেখি তাহলে বুঝবো যে এটি একটি ঋণাত্মক সংখ্যা, আর যদি এখানে চিহ্ন 0 দেখি তাহলে এটি একটি ধনাত্মক সংখ্যা। 1-এর পরিপূরক গঠন। কোনো সংখ্যার বাইনারি মানের চিহ্ন বিট সহ সবগুলো বিট উল্টালে, অর্থাৎ 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 বসালে সংখ্যাটির 1-এর পরিপূরক পাওয়া যায়। এটি খুবই সহজ একটি বিষয়। যেমন ধরো +24 8 বিট রেজিস্টারে সেটি কী হবে? 0 0 0 1 1 0 0 0। এটির 1-এর পরিপূরক গঠন পাবো 1 1 1 0 0 1 1 1, অর্থাৎ যেখানে 0 ছিল সেখানে 1 হয়ে যাবে, যেখানে 1 ছিল সেখানে 0 হয়ে যাবে। তো এখানেও এই প্রথম 7টি বিট এটি মান বোঝাবে এবং শেষের যে একটি বিট এটি বোঝাবে হলো চিহ্ন। যদি চিহ্নটি 1 হয় তাহলে এটি হলো একটি ঋণাত্মক সংখ্যা, আর চিহ্নটি যদি 0 হয় তাহলে এটি একটি ধনাত্মক সংখ্যা। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে বাইনারি সংখ্যার 2-এর পরিপূরক পাওয়া যায়। 8 বিট রেজিস্টারে +34 আমরা জানি 0 0 1 0 0 0 1 0। তো এটিকে যদি 1-এর পরিপূরক করি তাহলে আমরা পাবো 1 1 0 1 1 1 0 1, এবং এটির সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা পাবো 1 1 10 শূন্য, হাতে আছে 1, তাহলে 1 বাকি 1 1 1 0 1 1। তো এটি হলো আমাদের -34 এর 2-এর পরিপূরক মান। তো এখানে দেখতে পাচ্ছি যে চিহ্ন বিটটি হলো এখানে 1, অর্থাৎ এটি একটি ঋণাত্মক সংখ্যা, আর এই যে 7টি বিট এটি হলো মান বোঝাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 2-এর পরিপূরক গঠনই কিন্তু আসলে কম্পিউটারে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে ডিজিটাল বর্তনীগুলোতে 2-এর পরিপূরক পদ্ধতি কেন ব্যবহার করা হয়, কেন প্রকৃত মান এবং 1-এর পরিপূরক গঠনগুলো ব্যবহার করা হয় না। দেখো, প্রকৃত মান ও 1-এর পরিপূরক গঠনের ক্ষেত্রে দেখা যায় যে 0 এর জন্য 2টা বাইনারি শব্দ পাওয়া যায়, যেমন +0 এবং -0। কিন্তু বাস্তবে +0 আর -0 বলতে কিছু নেই। কিন্তু 2-এর পরিপূরক পদ্ধতিতে এই সমস্যাটির সমাধান করা হয়েছে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে দেখা যায় +0 = 8টি 0, এবং প্রকৃত মান গঠনে দেখা যায় -0 = 1, তারপর হলো 7টি 0। তাহলে দেখা যাচ্ছে যে এখানে +0 আর -0 কিন্তু সমান না। এরপর 1-এর পরিপূরক গঠনে দেখা যায় +0 হলো 8টি 0 আর -0 হলো 8টি 1। তাহলে বোঝাই যাচ্ছে যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে +0 এবং -0 কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু বাস্তবে +0 আর -0 বলতে কোনো কিছু নেই। আসলে
প্লাস জিরো মাইনাস জিরো উভয়টি আসলে জিরো। তো যেহেতু ডিজিটাল বর্তনীর ক্ষেত্রে যদি আমরা জিরো প্রকৃত মান গঠন এবং একের পরিপূরক গঠন করি, তখন কিন্তু দুটি প্লাস জিরোর জন্য এবং মাইনাস জিরোর জন্য দুটি ভিন্ন অবস্থা পাওয়া যায়, দুটি ভিন্ন বাইনারি সংখ্যা পাওয়া যায়। সেই কারণে কিন্তু একটা জটিলতার সৃষ্টি হয় এবং এই কারণে কম্পিউটারে কিন্তু একটি ডিভাইস, অতিরিক্ত ডিভাইস ব্যবহার করে এই জটিলতা দূর করতে হয়, যে কারণে কিন্তু প্রকৃত মান এবং একের পরিপূরকের জন্য ডিভাইসগুলোর দাম অনেক বেড়ে যায়। কিন্তু দুইয়ের পরিপূরক গঠনে দেখো, প্লাস জিরো ইকুয়াল টু হলো 8টি জিরো এবং মাইনাস জিরো ইকুয়াল টু একের পরিপূরক হলো 8টি 1 এবং এর সাথে যদি আমরা এখন এক যোগ করি তাহলে কী পাবো? দুইয়ের পরিপূরক, তাই না? তাহলে এক যোগ করলে আমরা পাচ্ছি 1 একে 10 শূন্য, তারপরে 0 0 0 0 0 0 0 এবং দেখো লাস্টে নবম বিটে একটি 1 পাচ্ছি। তো যেহেতু রেজিস্টারগুলো হলো 8 বিট রেজিস্টার, তাহলে আমরা নবম বিটকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারি, বর্জন করতে পারি, তাই না? তা নবম বিটকে বর্জন করার ফলে যে আমরা বাইনারি সংখ্যাটি পেয়েছি সেটি হলো 0 0 0 0 0 0 0 0, অর্থাৎ শুধু 0। তাহলে মাইনাস জিরো ইকুয়াল টু শুধু হচ্ছে 0। তো দেখা যাচ্ছে প্লাস জিরো এবং মাইনাস জিরো সমান হলো 0। তাহলে দেখা যাচ্ছে যে ডিজিটাল বর্তনীতে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করলে কোনো জটিলতার সৃষ্টি হচ্ছে না, সেই কারণেই কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বন্ধুরা 3 ধরনের হতে পারে, যেমন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা এবং উভয়টি ঋণাত্মক। তো এখানে আমরা প্রথম যে নিয়মটি দেখতে পাচ্ছি সেটি হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 21 মাইনাস 13, এটাকে আমরা লিখতে পারি 21 প্লাস মাইনাস 13। তো প্লাস 21 ইকুয়াল টু হলো 0 0 0 1 0 1 0 1। তো আমরা এখন বের করব মাইনাস 13 এর মান। তো 13 এর মান কত? 13 ইকুয়াল টু হলো 0 0 0 0 1 1 0 1। তাহলে এটার একের পরিপূরক হবে 1 1 1 1 0 0 1 0। তো এটার সাথে এক যোগ করে আমরা দুইয়ের পরিপূরক পাবো। তাহলে 1 1 0 0 1 1 1 1। এটা হলো মাইনাস 13 এর দুইয়ের পরিপূরক। তো এটাকে আমরা এখানে মাইনাস 13 লিখে দেই 1 1 1 1 0 0 1 1। এখন কি করব? আমরা যোগ করব। যোগ করে এই জন্যই কিন্তু এই পদ্ধতিটিকে বলা হয় যে যোগের মাধ্যমে বিয়োগ করা। দেখো এখানে কিন্তু 21 থেকে মাইনাস 13 আমরা বিয়োগ করছি, কিন্তু আসলে কিন্তু যোগের মাধ্যমে করছি। এটা কিন্তু আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে? 1 1 10 0 হাতে আছে 1 1 1 10 0 হাতে আছে 1 1 1 10 0 হাতে আছে 1 1 এখানে বসে যাবে 1 1 10 0 1 1 10 0 1 1 10 0 1 1 10 0 অবশিষ্ট 1 এখানে অতিরিক্ত ক্যারি এখানে বসে যাবে। ক্যারি মানে অবশিষ্ট। তো এটা কিন্তু নবম বিট। তো আমরা এখানে পরবর্তীতে নবম বিটটিকে আমরা কি করব? বর্জন করব। নবম বিটটি কিন্তু আমরা বর্জন করব। কেন বর্জন করব? কারণ অতিরিক্ত নবম বিট কখনোই রেজিস্টারে থাকবে না। আমাদের রেজিস্টারটি হলো 8 বিট রেজিস্টার। এখানে আমরা লিখব অতিরিক্ত ক্যারি বর্জন করে। আর এটা দেখতে পাচ্ছি যে অষ্টম বিট। অষ্টম বিটটি হলো আমাদের চিহ্ন বিট। সবসময় এটা আমরা মনে রাখবো যে অষ্টম বিটটি হলো আমাদের চিহ্ন বিট। যেহেতু চিহ্ন বিট 0, কাজেই আমাদের প্রাপ্ত ফলাফলটি হবে একটি ধনাত্মক সংখ্যা। এক্ষেত্রে এখানে যে বাইনারি সংখ্যাটি আমরা পেয়েছি এটিকে সরাসরি আমরা ডেসিমেলে রূপান্তর করব, তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। তো এখন এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা পাবো হলো 8, অর্থাৎ 8 10। তো এটাই কিন্তু আমাদের ফলাফল হবে। তা আমরা লিখব সুতরাং নির্ণেয় ফলাফল ইকুয়াল টু 8। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবারের নিয়ম হলো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা। তো যেমন 13 মাইনাস 21, এটাকে আমরা লিখতে পারি 13 প্লাস মাইনাস 21। তো তাহলে আমরা লিখব প্রথমে 13, এটির
বাইনারি মান কত 0 0 0 0 1 1 0 1 তো 21 এর বাইনারি মান কত 0 0 0 1 0 1 0 1 এটিকে আমরা একের পরিপূরক করলে পাবো 1 1 1 0 1 0 1 0 এটা হলো একের পরিপূরক প্লাস 1 দিয়ে আমরা 2 এর পরিপূরক বের করব 1 1 0 1 0 1 1 1 এটা হচ্ছে -21 এর 2 এর পরিপূরক মান তো বন্ধুরা এইটি কিন্তু আমরা এখানে বসিয়ে দেব -21 ইকুয়াল টু 1 1 1 0 1 0 1 1 এখন যদি আমরা যোগ করি এখানে আমরা যোগ করব বিয়োগ করব না করব যোগ করে আমরা করব মানে কম্পিউটার কিন্তু এখানে যোগ করবে যোগ করে কি পাবে 1 একে 10 এর 0 হাতে আছে 1 1 একে 10 এর 0 হাতে আছে 1 1 একে 10 এর 0 হাতে আছে 1 1 একে 10 আর হাতের 1 11 1 হাতে আছে 1 1 1 1 এখানে কিন্তু আমরা 8টি বিটি পেয়েছি তো এখানে কিন্তু অষ্টম বিটটি কিন্তু 1 অষ্টম বিটটি 1 অর্থাৎ চিহ্ন বিট আমাদের চিহ্ন বিট কিন্তু আমরা পেয়ে গেলাম যে 1 এই চিহ্ন বিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন বিট যদি আমরা 1 পাই তাহলে বোঝা যাবে যে এটি হলো একটি ঋণাত্মক সংখ্যা তো ঋণাত্মক সংখ্যা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে কিন্তু এই মানটিকে এটির মান বের করতে হলে অবশ্যই এটি 2 এর পরিপূরকে নিতে হবে 2 এর পরিপূরকে নিতে হলে প্রথমে আমরা 1 এর পরিপূরকে নিব যেমন 0 0 0 0 0 1 1 1 এটা হলো 1 এর পরিপূরক এর সাথে আমরা 1 যোগ করব 1 যোগ করলে আমরা পাচ্ছি 1 একে 10 এর 0 হাতে আছে 1 1 একে 10 এর 0 হাতে আছে 1 1 একে 10 এর 0 হাতে আছে 1 1 0 0 0 0 যেটাকে আমরা যদি ডেসিমেলে রূপান্তর করি আমরা পাবো 8 তো এখন তাহলে আমাদের ফলাফলটি কি হবে ফলাফল কিন্তু হবে মাইনাস আমরা 8 লিখব যে শিক্ষার্থীরা এখানে অনেকে কি করে ইকুয়াল টু 8 এটার সমান -8 লিখে দেয় এইভাবে লিখলে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্টটি ভুল হবে আমরা ফলাফলে গিয়ে -8 লিখব কম্পিউটার কি করবে ফলাফলে গিয়ে কিন্তু -8 প্রকাশ করবে তো এই হলো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা নিয়ম দিন উভয় সংখ্যাই যদি ঋণাত্মক হয় তাহলে উভয় সংখ্যা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কিভাবে অঙ্কটি করব -21 -13 ইকুয়াল টু হবে হলো -21 প্লাস -13 তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 21 ও ঋণাত্মক 13 ও ঋণাত্মক তাহলে আমরা দুইটিরই ঋণাত্মক মান বের করে নিব 21 ইকুয়াল টু হলো 0 0 0 1 0 1 0 1 তাহলে এটির 1 এর পরিপূরক হবে সাথে আমরা 1 যোগ করব যোগ করলে কি হবে আমরা 2 এর পরিপূরক পাবো অর্থাৎ -21 পাবো 1 1 0 1 0 1 1 1 আর এদিকে 13 ইকুয়াল টু হলো 0 0 0 0 1 1 0 1 একের পরিপূরক হবে 1 1 1 1 0 0 1 0 এরপরে আমরা যখন 1 যোগ করব আমরা পাবো 2 এর পরিপূরক 1 1 0 0 1 1 1 1 এটা হলো -13 আমরা প্রথমে -20 এবং -31 এর 2 এর পরিপূরক বের করলাম এখন আমরা -21 এবং -13 এর 2 এর পরিপূরককে যোগ করব -21 ইকুয়াল টু হলো 1 1 1 0 1 0 1 1 -13 হলো 1 1 1 1 0 0 1 1
তো এখানে আমরা যদি যোগ করি 1 1 10 শূন্য হাতে আছে 1 1 1 10 আর 1 11 1 হাতে আছে 1 1 1 1 1 10 শূন্য হাতে আছে 1 1 1 10 11 1 হাতে আছে 1 1 1 10 11 1 হাতে আছে 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবম বিটটি 1, অর্থাৎ এখানে অতিরিক্ত ক্যারি, এটাকে আমরা বর্জন করব। তো এখানে আমরা লিখব ইকুয়াল টু 1 1 0 1 1 1 1 0। এরপরে কি হবে, এখন এটা দেখা যাচ্ছে যে চিহ্ন বিট হলো 1, চিহ্ন বিট যেহেতু 1 তাহলে এটি কিন্তু ঋণাত্মক সংখ্যা। তাই ঋণাত্মক সংখ্যাকে আমাদের যদি মান বের করতে হয় তাহলে অবশ্যই কিন্তু 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 এর পরিপূরক করব, 0 0 1 0 0 0 0 1, এর সাথে 1 যোগ করব, 1 10 শূন্য হাতে আছে 1 1 0 0 0 1 0 0। এটা কিন্তু বাইনারি রূপ, ডেসিমাল রূপ হলো 34। আমাদের ফল হবে, আমরা লিখব নির্ণেয় ফলাফল ইকুয়াল টু, যেহেতু আমরা চিহ্ন বিট পেয়েছিলাম কত 1, যেহেতু চিহ্ন বিট 1, তো সংখ্যাটি আমরা পেয়েছি 34, কিন্তু এটি কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে, অর্থাৎ -34 হবে। আশা করি বুঝতে পেরেছ। প্রথম নিয়ম, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করা, এটাই কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তো এটিকে তোমরা ভালোভাবে শিখবে। আমাদের এবারের আলোচনার বিষয় হলো কোড। বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে বাইনারি সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে কোড বলা হয়। তো এই বাইনারি সংকেতে আমরা কেন রূপান্তর করব, যেহেতু আমরা যে বর্ণ, অঙ্ক বা চিহ্ন ব্যবহার করি সেগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য একটি বাইনারিতে রূপান্তর করতে হবে। তো প্রতিটি বর্ণ এবং প্রতিটি অঙ্কের কিন্তু একটি বাইনারি রূপ আমাদের কিন্তু দিতে হবে। সেই বাইনারি রূপটিকেই বলা হয় কোড। তো এই কোড করার কিন্তু অনেক রকমের পদ্ধতি রয়েছে। কোড কিন্তু প্রধানত 2 ধরনের, একটা হলো নিউমেরিক কোড আর একটা হলো আলফা নিউমেরিক কোড। এই কোডের মাধ্যমে শুধুমাত্র অঙ্ককে কোড করা হয় তাকে বলা নিউমেরিক কোড। যে কোডের মাধ্যমে অঙ্কের সাথে সাথে বিভিন্ন ধরনের চিহ্ন এবং অক্ষর কোড করা হয় তাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। তা নিউমেরিক কোড আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। অক্টাল হলো 3 বিট কোড, হেক্সাডেসিমাল হলো 4 বিট কোড, আর বিসিডিও 4 বিট কোড। আর আলফা নিউমেরিক কোডও বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ASCII কোড, EBCD IC কোড, ইউনিকোড। ASCII কোড আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ASCII 7, ASCII 8। ASCII 7 হলো 7 বিট কোড, আর ASCII 8 হলো 8 বিট কোড, আর EBCD ICও 8 বিট কোড। আর ইউনিকোডটি হলো UTF-8, UTF-16। বর্তমানে ইউনিকোড হলো 4 বাইট কোড, BCD কোড। আর পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। এটি কিন্তু অনেক সময় তোমার MCQতে কিন্তু পুনরূপটি আসে, অনেক সময় BCD কোডের সংজ্ঞাও কিন্তু আসে, কাজে এটি ভালোভাবে মুখস্থ করে ফেলবে, বারবার লিখবে। ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করে BCD কোড তৈরি করা হয়। যেমন ধরো যে 9207 অর্থাৎ 9207, এটি একটি ডেসিমাল সংখ্যাতে। এর 9কে 4 বিট বাইনারিতে যদি আমরা রূপান্তর করি তাহলে পাই 1001, 2 হলো 0010, 0 হলো 0000, 7 হলো 0111। তাহলে এই পুরো যে সংখ্যাটি আমরা পেলাম সেটি হলো BCD কোড। আশা করি বুঝতে পেরেছ। আর BCD কোড ব্যবহার করা হয় সাধারণত কম্পিউটারের বায়োসের তারিখ সংরক্ষণে, আর হলো ক্যালকুলেটর ইত্যাদি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে। আলফা নিউমেরিক কোড, অক্ষর এবং অঙ্ক কোড করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হলো আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড বিভিন্ন ধরনের হয়, যেমন EBCD IC কোড। আলফা নিউমেরিক কোড এটি কিন্তু অনেক সময় পরীক্ষায় জ্ঞানমূলক এসে থাকে, অর্থাৎ সংজ্ঞা এসে থাকে, আর এটি ভালোভাবে মুখস্থ করে ফেলবে। EBCD IC কোড, এটির পুনরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। তো এই পুনরূপটি অনেক সময় MCQতে আসে, বা ABCD IC কোড কাকে বলে সংজ্ঞাও আসতে পারে। তাহলে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। আচ্ছা, তো ABCD IC কোড হলো, এর বৈশিষ্ট্য হলো এটা BCD এর আসলে বর্ধিত রূপ। দেখো, বাইনারি কোডের ডেসিমেল এটারই কিন্তু এক্সটেন্ডেড রূপ, অর্থাৎ বর্ধিত রূপ। এটি একটি প্রাচীন পদ্ধতি। এক্ষেত্রে কার্ডের মধ্যে গর্ত করে করে ইনপুট দেওয়া হতো। তো এই পদ্ধতিটি এখন সাধারণত ব্যবহার করা হয় না। কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত যেই
পদ্ধতিটি, যে কোড পদ্ধতি, সেটি হলো আস্কি কোড। আস্কি কোডের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এই পূর্ণরূপটি তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে। এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পূর্ণরূপের ক্ষেত্রে, কোডের ক্ষেত্রে। তো এটা তোমরা ভালোভাবে শিখবে। এটি বহুল ব্যবহৃত আলফা নিউমেরিক কোড। আস্কি কোডের সংজ্ঞাও কিন্তু পরীক্ষায় আসে। তো এর উদ্ভাবক হলো রবার্ট উইলিয়াম ভিমার। 1965 সালে তিনি এটি উদ্ভাবন করেছেন। আস্কি কোড দুই ধরনের হতে পারে, আস্কি 7 এবং আস্কি 8। আস্কি 7 হলো 7 বিট কোড, যার মাধ্যমে 2^7 মানে 128টি চিহ্নকে কোডভুক্ত করা যায়। আর আস্কি 8 হলো 8 বিট কোড, এর দ্বারা 2^8 অর্থাৎ 256টি চিহ্নকে কোডভুক্ত করা যায়। আচ্ছা, তো আস্কি 7 এবং আস্কি 8 উভয় ক্ষেত্রে কিন্তু প্রথম 32টি কোড এগুলো হলো যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। আর এরপরে যে 96 অর্থাৎ 96টি কোড এগুলো হলো বড় ও ছোট হাতের ইংরেজি অক্ষর এর জন্য এবং অঙ্ক, দ্যুতিচিহ্ন, গাণিতিক চিহ্ন এসবের জন্য এই 96টি কোড ব্যবহার করা হয়। তো এই 128টি টোটাল 128টি কোড এভাবে ব্যবহার করা হয়। তো এইগুলো তোমার আস্কি 7 এবং আস্কি 8-এর ক্ষেত্রে প্রযোজ্য। তবে এই যে বাকি যে 128টি কোড আস্কি 8-এর জন্য, সেই 128টি কোড কিন্তু বিভিন্ন কম গুরুত্বপূর্ণ সিম্বল ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টারে আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য কিন্তু আস্কি কোড ব্যবহার করা হয়। ইউনিকোড, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় কিন্তু পরীক্ষায় ইউনিকোডের সংজ্ঞা এসে থাকে, কাজে এটি ভালোভাবে মুখস্থ করবে। পৃথিবীর সব ভাষার অক্ষরগুলোকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোডই হলো ইউনিকোড। অর্থাৎ পৃথিবীর সব ভাষার সব অক্ষরকে কিন্তু এই ইউনিকোডের মাধ্যমে কোড করা যায়, যেটা আস্কি কোডের মাধ্যমে সম্ভব নয়। আস্কি কোডের মাধ্যমে শুধুমাত্র ইংরেজি অক্ষরকে কোড করা যায়। তাই ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড। ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি সংগঠন ইউনিকোডকে সংরক্ষণ করে থাকে। সর্বশেষ স্ট্যান্ডার্ড অনুযায়ী 0000/16 এবং 10FFFF/16 পর্যন্ত কিন্তু ইউনিকোডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এর মধ্যে ইউনিকোডের মধ্যে সব ভাষা, এমনকি প্রাচীন মিশরীয় যে হায়ারোগ্লিফিক ভাষা যে অক্ষর, সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ইমোজি আমরা ব্যবহার করি বর্তমানে ফেসবুক, ইউটিউবে, এগুলোও কিন্তু ইউনিকোডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আস্কি কোডের যে 256টি কোড, সেগুলোও কিন্তু ইউনিকোডের প্রথমেই অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিকোড বিভিন্ন ধরনের হতে পারে, UTF-8, UTF-16, UTF-32 ইত্যাদি। তো তার মধ্যে UTF-8 কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত। UTF-এর পূর্ণরূপ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। তো ওয়েবসাইটগুলোর জন্য UTF-8 হলো কিন্তু একটি অলিখিত স্ট্যান্ডার্ড। UTF-8-এ যদিও প্রতিটি অক্ষরের জন্য 4 বাইট স্থান সংরক্ষিত আছে, তারপরেও কিন্তু UTF-8 শুধুমাত্র যতগুলো বিট প্রয়োজন ততগুলো বিটই ব্যবহার করে থাকে, যে কারণে কিন্তু UTF-8-এর ক্ষেত্রে মেমোরির প্রয়োজন হয় কম। এর ইউনিকোড হলো হেক্সাডেসিমাল 0041, কয়ের ইউনিকোড হলো হেক্সাডেসিমাল 0995। বাংলা অক্ষরসমূহের ইউনিকোড হলো হেক্সাডেসিমালের 0980 থেকে হেক্সাডেসিমাল 09FF পর্যন্ত 128টি। আস্কি কোড আর ইউনিকোডের মধ্যে সম্পর্ক। আস্কি কোডের 256টি অক্ষর কিন্তু ইউনিকোডের প্রথমেই সন্নিবেশিত করা হয়েছে। তো 0 এর আস্কি কোড দেখো 0011 0000 অর্থাৎ ডেসিমেলে 48, যেটিকে ইউনিকোড করার সময় আমরা কি করব, প্রথমেই এখানে 8টি 0 বসিয়ে দিব, তাহলেই কিন্তু সেটি ইউনিকোডে রূপান্তরিত হয়ে যাবে। তা এটির হেক্সাডেসিমাল মান হবে 0030, অর্থাৎ আস্কি কোডের বামে 8টা 0 বসিয়ে দিলেই সেটি ইউনিকোডে রূপান্তরিত হয়ে যায়। তা নিচে আরও কিছু আস্কি কোডের উদাহরণ দেখানো হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আস্কি কোডগুলোর বাম পাশে 8টি 0 বসিয়ে কিন্তু ইউনিকোড তৈরি করা হয়েছে। তো কাজেই আস্কি কোড এবং ইউনিকোডের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু আসলে নেই। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে আস্কি কোডের বড় হাতের A এটি কিন্তু ডেসিমাল রূপ 65, আর আস্কি কোডের ছোট হাতের A এটির ডেসিমাল রূপ হবে 65 + 32 অর্থাৎ 97। এরপরে বড় হাতের B এটি হলো আস্কি কোডের ডেসিমাল রূপ হলো 66, তাহলে ছোট হাতের B এটির আস্কি কোডের ডেসিমাল রূপ হবে 66 + 32 = 98। অনুরূপভাবে কিন্তু সবগুলো বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরকে কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। আর ইউনিকোডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিকোডে কিন্তু কোডগুলোকে হেক্সাডেসিমাল রূপে প্রকাশ করা হয়। তো কয়ের কিন্তু আস্কি কোড নাই, আস্কি কোড থাকতে পারে না, কারণ আস্কি কোড শুধুমাত্র ইংরেজি অক্ষরকে কোড করে থাকে। তো কাজেই আমরা কয়ের কোনো আস্কি কোড পাবো না। তো কয়ের ইউনিকোড হলো হেক্সাডেসিমালে 0995।
ASCII কোড ও ইউনিকোডের মধ্যে পার্থক্য এটি কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে এসে থাকে। ASCII কোড শুধু ইংরেজি ভাষার জন্য ব্যবহার করা হয়, আর ইউনিকোড কিন্তু ব্যবহার করা হয় পৃথিবীর সকল ভাষার জন্য। সকল ভাষার সকল অক্ষর কিন্তু ইউনিকোডে অন্তর্ভুক্ত আছে। ASCII কোড হলো একটি 1 বাইট কোড, আর ইউনিকোড হলো একটি 4 বাইট কোড। ASCII কোডে হতে পারে ASCII 7, ASCII 8, আর ইউনিকোড হতে পারে UTF-8, UTF-16, UTF-32। এগুলো স্বাভাবিকভাবে ASCII কোডে মেমোরি কম লাগে এবং ইউনিকোডে মেমোরি বেশি লাগে। ASCII কোড ব্যবহার করা হয় ক্যালকুলেটর, কিবোর্ড এগুলোতে, আর ইউনিকোড ব্যবহার করা হয় ইন্টারনেট বা ওয়েবসাইটে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।